সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সিপাহী বিদ্রোহের চরিত্রের ঐতিহাসিক সমালোচনা সম্পর্কে আলোচনা করে নেব। দেখো, এর আগের একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে 1857 সালের সিপাহী বিদ্রোহের যে চরিত্র বা প্রকৃতি কি রূপ ছিল সেই হিসেবে আমরা আলোচনা করে নিয়েছিলাম। তখন আমরা দেখেছিলাম যে 1857 সালের এই সিপাহী বিদ্রোহকে কোনো ঐতিহাসিক একে সিপাহী বিদ্রোহ বলেছেন, কেউ আবার একে গণবিদ্রোহ বলেছেন, কেউ জাতীয় বিদ্রোহ বলেও উল্লেখ করেছেন এবং কেউ কেউ একে সামন্ত শ্রেণীর বিরুদ্ধে বিদ্রোহ বা আন্দোলন বলেও উল্লেখ করেছেন। এবং এখানে আমরা কোন কোন ঐতিহাসিক একে সিপাহী বিদ্রোহ, গণবিদ্রোহ বলেছিল সে সম্পর্কেও আলোচনা করেছিলাম। তো এখন আমরা এই সমস্ত ঐতিহাসিকদের বিপক্ষে কোন ঐতিহাসিক মত দিয়েছেন সে সম্পর্কে আলোচনা করে নেব। তো দেখো, এটিকে স্বাধীনতা যুদ্ধ এবং জাতীয় মুক্তি সংগ্রাম হিসেবে তুলে ধরেছেন কে না হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সুশোভন সরকার, পিসি যোশী। এনারা হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও সুশোভন সরকার, পিসি যোশী এটিকে স্বাধীনতা যুদ্ধ বা জাতীয় মুক্তি সংগ্রাম হিসেবে তুলে ধরেছেন এবং এর সম্মতিতে তারা রমেশচন্দ্র মজুমদার এবং সুরেন্দ্রনাথ সেনের বক্তব্যকে খণ্ডন করেছিলেন। তাহলে আমরা পাশে লিখে নিচ্ছি যে রমেশচন্দ্র মজুমদারের বক্তব্যটি কি ছিল। রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন যে এটি প্রথম নয়, জাতীয় নয়, স্বাধীনতা সংগ্রামও নয়। এবং সুরেন্দ্রনাথ সেন এই বিদ্রোহে, সিপাহী বিদ্রোহে জাতীয়তা বা জাতীয় আন্দোলনের যে উপাদান তার কমতিকে তিনি দেখিয়েছিলেন, বা জাতীয় আন্দোলনের উপাদানের অনুপস্থিতিকে তিনি দেখিয়েছিলেন। এই দুইজন ঐতিহাসিক এটিকে জাতীয় আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন হিসেবে মেনে নিতে রাজি ছিল না। তো এই দুইজনের বক্তব্যকে তারা খণ্ডন করেছেন। সেই হিসেবে হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় উক্তি দিয়েছেন, এই সমস্ত ঐতিহাসিকরা উক্তি দিয়েছেন যে যদি রাজপুতদের বিদ্রোহ, রাজপুতদের লড়াই, সাথে সাথে শিবাজির লড়াইকে যদি আমরা জাতীয়তা আন্দোলন হিসেবে উল্লেখ করতে পারি, তাহলে 1857 সালের বিদ্রোহকে কেন জাতীয় আন্দোলন হিসেবে উল্লেখ করা যায় না। তো এখানে তারা তার সপক্ষে কি যুক্তি দিয়েছেন না রাজপুতদের বিদ্রোহ বা রাজপুতদের লড়াইকে উল্লেখ করেছেন। রাজপুতদের যে লড়াইটি ছিল সেটি যদি আমরা আলোচনা করি, যে তারা মোগল শক্তির বিরুদ্ধে, যখন মধ্যযুগে মধ্যকালীন সময়ে ভারতবর্ষে মোগলরা শাসন কার্য চালিয়ে গিয়েছিল, তো মোগল শক্তির বিরুদ্ধে তারা একটি স্বাধীন শক্তি হিসেবে শাসন কার্য করার জন্য তারা কিন্তু মোগল শক্তি থেকে শুরু করে ব্রিটিশ শক্তি পর্যন্ত কিন্তু তারা স্বাধীন শক্তি হিসেবে কাজ করার জন্য লড়াই চালিয়ে গিয়েছিল। এই সমস্ত বড় বড় বা বৃহৎ শক্তির বিরুদ্ধে তারা তাদের লড়াইকে, যুদ্ধকে জারি রেখেছিল। সুতরাং এই যদি রাজপুতদের লড়াইকে যদি জাতীয় আন্দোলন বলা যায়, এবং শিবাজির লড়াইকেও, আমরা শিবাজির সম্পর্কে জানি যে তিনি হিন্দু বা হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য কিভাবে লড়াই করেছেন, তো শিবাজির লড়াইকে, রাজপুত লড়াইকে যদি জাতীয় আন্দোলন হিসেবে উল্লেখ করা যায়, তাহলে 1857 সালের সিপাহী বিদ্রোহকে কেন উল্লেখ করা যাবে না জাতীয় আন্দোলন হিসেবে। এক্ষেত্রে আরো একটি কথা বলা হয়েছে যে যদি কার্বোনারি আন্দোলন, এক্ষেত্রে তারা বিশ্বের উদাহরণ তুলে ধরেছেন, ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে উদাহরণ তুলে ধরেছেন, যে যদি কার্বোনারি আন্দোলন, ইটালিতে যে কার্বোনারি আন্দোলন সংগঠিত হয়েছিল, সাথে সাথে নেপোলিয়নের সাথে রুশ কৃষকদের, নেপোলিয়নের বিরুদ্ধে যে রুশ কৃষকদের আন্দোলনকে যদি জাতীয় আন্দোলন হিসেবে উল্লেখ করা যায়, তাহলে কেন 1857 সালের বিদ্রোহকে বা 1857 সালের এই যে ঐতিহাসিক চরিত্র এটিকে কেন জাতীয় সংগ্রাম বা স্বাধীনতা যুদ্ধ হিসেবে উল্লেখ করা যাবে না। এর বিপক্ষেও এক ঐতিহাসিক, মার্ক্সবাদী ঐতিহাসিক EMS নিম্বার্দু-পাদ তিনি এই একটি মন্তব্য উল্লেখ করেছেন যে পরিমাণ সিপাহী বিদ্রোহে যোগদান করেছিল, ব্রিটিশ শক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল, তার ঢের পরিমাণ বেশি সিপাহীকে ব্রিটিশরা নিযুক্ত করেছিল এই বিদ্রোহকে দমন করার জন্য। স্বাভাবিকভাবেই ওই সময়কালে ব্রিটিশরা কিন্তু সৈন্য নিযুক্ত করত ভারতীয়দের থেকেই।
সুতরাং সেক্ষেত্রে তারা দেখতো না যে সমস্ত বাহিনীকে নিযুক্ত করছে তাদের নিজেদের কোনো জাতীয়তা বোধ ছিল না, তারা দেশের বিরুদ্ধে কাজ করত, তারা কিন্তু দেশের হয়ে লড়াই করতে পারতো না, তারা ব্রিটিশ শক্তির হয়েই কাজ করতো। সুতরাং সেখানে তাদের জাতীয়তা বোধ বা জাতীয় চেতনা কিন্তু কোনোভাবেই কাজ করতো না। যে কারণেই তিনি এই মার্ক্সবাদী ঐতিহাসিক মন্তব্যটি করেছেন যে যে পরিমাণ সিপাহী এই সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিল তার থেকে ঢের পরিমাণ বেশি সিপাহী ওই সময় তাদের ওই বিদ্রোহকে দমন করার জন্য এসেছিল। যদি এটি জাতীয় আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন হতো তাহলে ওই সমস্ত সিপাহীদের মধ্যেও তো জাতীয় চেতনা জেগে উঠতো, তারা তো ওই সময় বিদ্রোহকে দমন করার জন্য আসতো না, তারাও ওই বিদ্রোহে সংযোগ নিত বা অংশগ্রহণ করতো। সুতরাং তাদের মধ্যে কিন্তু ওই জাতীয় চেতনাটা কাজ করছিল না, যে কোনো কারণেই হোক, সে অর্থনৈতিক কারণে হতে পারে, কোনো সামাজিক কারণ, যে কোনো কারণেই হোক, কিন্তু ওই সমস্ত সিপাহীদের মধ্যে জাতীয় চেতনা কাজ করতে পারছিল না বা এই সিপাহী বিদ্রোহ তাদের মধ্যে সেরকম কোনো আগুন ছড়িয়ে দিতে পারছিল না, যে কারণেই কিন্তু এটিকে তিনি স্বাধীনতা যুদ্ধ বা জাতীয় মুক্তি সংগ্রাম হিসেবে তুলে ধরতে পারছেন না। দ্বিতীয় পয়েন্টটি দেখো, দ্বিতীয় পয়েন্টটি কি রয়েছে না, কোনো কোনো ঐতিহাসিক এটিকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন। তার মধ্যে কে কে রয়েছেন? জওহরলাল নেহেরু, রজনীপাম দত্ত, এম.এন. রায়, যিনি মানবেন্দ্রনাথ রায়, একজন বামপন্থী কমিউনিস্ট নেতা মানবেন্দ্রনাথ রায়, ঐতিহাসিক ডক্টর রমেশ চন্দ্র মজুমদার, ডক্টর সুরেন্দ্রনাথ সেন। এই মাত্র আমরা ডক্টর রমেশ চন্দ্র মজুমদার এবং সুরেন্দ্রনাথ সেনের একটি বক্তব্য আলোচনা করে নিয়েছিলাম এবং তার ভিত্তিতে তার বক্তব্যকে যারা খণ্ডন করেছিল সেটিও আমরা আলোচনা করেছিলাম। তো ডক্টর রমেশ চন্দ্র মজুমদার কোনো একটি মতকে খণ্ডন করছেন মানে তিনি কোনো একটি মতকে গ্রহণ অবশ্যই করে নেবেন, সেটা স্বাভাবিক ব্যাপার। তো এখানে কিন্তু তিনি এটিকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। রমেশ চন্দ্র মজুমদার এবং ডক্টর সুরেন্দ্রনাথ সেন উভয়েই এটিকে মেনে নিয়েছিলেন। ডক্টর মজুমদার এখানে উল্লেখ করেছেন যে এই বিদ্রোহ ক্ষয়িষ্ণু অভিজাততন্ত্র ও মৃতপ্রায় সামন্ততন্ত্র শ্রেণীর বিদ্রোহ ছিল। ডক্টর সেন এখানে মন্তব্য করেছেন যে সিপাহী বিদ্রোহের নেতাদের লক্ষ্য ছিল প্রতি বিপ্লব। দেখো এখানে একটি উক্তি, এই উক্তিটির মানে কি রয়েছে না, এই সময়কালে যে সমস্ত ব্রিটিশ আন্দোলনের মধ্যে এসে বা ব্রিটিশ শক্তির মধ্যে এসে একদল শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের উত্থান ঘটেছিল, যারা কিন্তু চেয়েছিল এই জমিদার শ্রেণীর বা জমিদার শাসনের পতন ঘটানো হোক, অভিজাততন্ত্রের পতন ঘটানো হোক, তারা কিন্তু চেয়েছিল। যে তারা যেহেতু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিল এবং তাদের মধ্যে একটা জাতীয় চেতনা বা উন্মেষ কাজ করেছিল, সুতরাং তারা সমাজের এই সমস্ত অত্যাচারগুলি শেষ করতে চেয়েছিল, যে কারণে এটি ক্ষয়িষ্ণু বা লুপ্তপ্রায় হয়ে এসেছিল এই অভিজাততন্ত্র। তো ডক্টর রমেশ চন্দ্র মজুমদার এবং সুরেন্দ্রনাথ সেন এটাই দেখানোর চেষ্টা করেছেন যে এই অভিজাততন্ত্রের যে সমস্ত মানুষজনরা ছিলেন, এই সময় সিপাহী বিদ্রোহের নেতা কারা ছিলেন, রানী লক্ষ্মীবাই, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাতিয়া টোপি, হজরত বেগম প্রমুখ যে নেতারা ছিলেন, তারা তাদের অভিজাততন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য এই আন্দোলন, এই বিদ্রোহে এগিয়ে এসেছিল। তারা নেতৃত্ব প্রদান করেছিল কেবলমাত্র তাদের এই অভিজাততন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য। সিপাহী বিদ্রোহের যে স্তম্ভ আকারে যে সমস্ত অভিজাতরা এগিয়ে এসেছিল, তারা কিন্তু তাদের নিজেদের চাহিদাটাকেই টিকে রাখার জন্য এগিয়ে এসেছিল। এর বিপক্ষেও এক অধ্যাপক মন্তব্য করেছেন, যিনি ছিলেন সুশোভন সরকার। সুশোভন সরকার বলেছেন যে এটি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বা সামন্ত শ্রেণীর কোনো এখানে অধিকার ছিল না, এটা স্বাভাবিকভাবেই একটা গণ আন্দোলন বা এটা সিপাহী বিদ্রোহ বলা যেতে পারে, কিন্তু এটাকে কখনোই সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় না। 3 নম্বরে দেখো গণ আন্দোলন। কোনো কোনো ঐতিহাসিক এটিকে গণ আন্দোলন বলে উল্লেখ করেছেন। তার মধ্যে কে রয়েছে? রণজিৎ গুহ, গৌতম ভদ্র, হরপ্রসাদ চট্টোপাধ্যায়। এরা কিন্তু নিম্নবর্গীয় যে ঐতিহাসিক বা সাবলট্রান ঐতিহাসিক, সাবলট্রান শ্রেণীর ঐতিহাসিক ছিলেন, যারা নিম্নবর্গীয় মানুষদের সম্পর্কে ইতিহাস চর্চা করতেন, যাদের ইতিহাস চর্চায় সাধারণ মানুষের জীবন কাহিনী উঠে এসেছিল। তো সেখানে স্বাভাবিকভাবেই তারা জনসাধারণকে গুরুত্ব দিত তাদের ঐতিহাসিক চর্চায়। তারা এখানে সমস্ত মানুষকে, যে সমস্ত নেতৃবৃন্দ উঠে এসেছিল এখানে, যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, হজরত বেগম, সবাইকে তিনি মানে এই সমস্ত ঐতিহাসিকরা দেখানোর চেষ্টা করেছেন যে তারা সাধারণ মানুষ হিসেবে সমস্ত যে কারণগুলি ছিল সিপাহী বিদ্রোহের, তার বিপক্ষে তারা আন্দোলন গড়ে তুলেছিল। তাদের ব্যক্তিগত কোনো কারণ এখানে ছিল না, তারা সাধারণ মানুষের সমস্ত সমস্যাকেই সামনে আনার জন্য এই সিপাহী বিদ্রোহে এগিয়ে এসেছিল। চতুর্থ কি না, কৃষক আন্দোলন।
অধ্যাপক এরিক স্টোকস এবং বেইলি এই ধরনের ঐতিহাসিকরা এটিকে কেবলমাত্র একটি কৃষক আন্দোলন হিসেবে গড়ে তুলেছিল। আচ্ছা, তোমরা এই জায়গাটি একবার লক্ষ্য করতে পারো যে এটিকে গণ আন্দোলন হিসেবে বলা হয়েছিল এবং এর সাপোর্টে যে সমস্ত ঐতিহাসিকরা রয়েছেন, গৌতম ভদ্র, রণজিৎ গুহ প্রমুখ, যে কথাটি বলেছেন যে এটি সাধারণ মানুষদের বিদ্রোহ ছিল, সাধারণ সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে এগিয়ে এসেছিল। তোমরা যদি নিজেরাই বিবেচনা করো যে এই বিদ্রোহে কিন্তু কেবলমাত্র উত্তর ভারতের মানুষ এগিয়ে এসেছিল, সুতরাং এটিকে যদি সাধারণ বা গণ আন্দোলনও বলা যায় সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। কেবলমাত্র উত্তর ভারতের মানুষজন এগিয়ে এসেছিল, এখানে কিন্তু কোনো দক্ষিণ ভারতীয় নেতার নাম আমরা পাই না। যদি আমরা গান্ধীজির আন্দোলনগুলি লক্ষ্য করি, যে ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন, এই সমস্ত আন্দোলনগুলি সারা ভারতবর্ষে সাড়া জাগিয়েছিল, সারা ভারতবর্ষের মানুষের মধ্যে এক প্রকার জাতীয় চেতনাকে গড়ে তুলেছিল। কিন্তু এই যে সিপাহী বিদ্রোহ, এটিতে কেবলমাত্র উত্তর ভারতের মানুষেরই আমরা অংশগ্রহণ লক্ষ্য করতে পারি। এখন আমরা দেখো কৃষক আন্দোলনের যে কথাটি বললাম, যে এখানে এরিক স্টোকস এবং বেইলি এই সমস্ত ঐতিহাসিকরা এটিকে কেবলমাত্র কৃষক আন্দোলন বলে উল্লেখ করেছেন, কিন্তু এখানে তো স্বাভাবিকভাবে সিপাহীরা প্রথমে এই আন্দোলনের সূত্রপাত করেছিল। এই যে বিদ্রোহটি প্রথম সূত্রপাত করেছিল সিপাহীরা, সেখানে সিপাহীদের অংশগ্রহণ স্বাভাবিকভাবেই কিন্তু বেশি ছিল। তাহলে এটিকে কিভাবে কৃষক আন্দোলন হিসেবে বা কৃষক বিদ্রোহ হিসেবে উল্লেখ করা যেতে পারে? দেখো, এই যে চরিত্রের ঐতিহাসিক সমালোচনা, এটি কিন্তু তথ্যের যত বিশ্লেষণ করা যাবে সেই সমালোচনা কিন্তু থেকেই যাবে। আমরা কোনো একটি নির্দিষ্ট ভাবে 1857 সালের বিদ্রোহের চরিত্রকে আমরা সমালোচিত করতে পারবো না, কারণ বিভিন্ন তথ্য থেকে, বিভিন্ন তথ্যের উপাদান থেকে আমরা বিভিন্ন ভাবে দৃষ্টিভঙ্গিতে একে আলোচনা করা যেতে পারে। যে কারণেই এত যুক্তি বা মতের উদ্ভব ঘটেছে, যে স্বাধীনতা যুদ্ধ, কেউ বলছেন জাতীয় মুক্তি সংগ্রাম, কেউ সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলে একে উল্লেখ করেছেন। এবং পরবর্তীকালে এর আরো যত বিশ্লেষণ করা যাবে, এ সম্পর্কে আরো যত আলোচনা করা যাবে, বিভিন্ন ধরনের মতামত কিন্তু এখান থেকে উঠে আসবে। সুতরাং কোনো একটি নির্দিষ্ট চরিত্র ছিল সিপাহী বিদ্রোহের বা কোনো একটি নির্দিষ্ট প্রকৃতি ছিল সিপাহী বিদ্রোহের, সে সম্পর্কে আমরা বলতে পারি না। দেখো, এই আলোচনাটি থেকে আমরা কি কি প্রশ্ন পেয়ে যেতে পারি? প্রথম তো প্রচুর পরিমাণে আমরা এমসিকিউ এবং এসএকিউ পেয়ে যেতে পারি। যে পিসি যোশীর একটি আমি বইয়ের নাম উল্লেখ করেছি, 1857 ইন আওয়ার হিস্ট্রি, এখান থেকে আমরা পেয়ে যেতে পারি যে 1857 ইন আওয়ার হিস্ট্রি গ্রন্থটির লেখককে। এ ধরনের একটি প্রশ্ন পেয়ে যেতে পারি, বা এ ধরনের প্রশ্ন পেতে পারি যে স্বাধীনতা যুদ্ধ এবং জাতীয় মুক্তি, 1857 সালের বিদ্রোহকে কোন কোন ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধ এবং জাতীয় মুক্তি সংগ্রাম বলে উল্লেখ করেছেন, এ ধরনেরও প্রশ্ন আমরা পেয়ে যেতে পারি। বা এই যে উক্তিটি রয়েছে ডক্টর রমেশচন্দ্র মজুমদারের, যে সিপাহী বিদ্রোহকে ক্ষয়িষ্ণু অভিজাততন্ত্র ও মৃতপ্রায় সামন্ত শ্রেণীর যে আন্দোলন বা বিদ্রোহ, এটি কে উল্লেখ করেছেন? কে না, ডক্টর রমেশচন্দ্র মজুমদার। এই ধরনের আমরা এমসিকিউ বা এসএকিউ প্রশ্ন পেয়ে যেতে পারি। সাথে সাথে আমরা এখান থেকে লং কোশ্চেনও পেয়ে যেতে পারি, যে 1857 সালের বিদ্রোহকে কি, দেখো প্রশ্নটি তোমাদের লিখে দিচ্ছি, 1857 সালের বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যেতে পারে, তার সপক্ষে যুক্তি দাও। প্রশ্নটি আমরা এই ধরনেরও পেয়ে যেতে পারি। দেখো, এই যে প্রশ্নটি রয়েছে, এটি এইরকম একটি কিন্তু প্রশ্ন আমরা পূর্ববর্তী মাধ্যমিক পরীক্ষায় একবার এসেছিল, যে 1857 সালের বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যেতে পারে কিনা, তার সপক্ষে যুক্তি দাও। এই ধরনের প্রশ্ন আমরা এর আগে কিন্তু মাধ্যমিক পরীক্ষা প্রশ্নপত্রে এসেছিল। এবং প্রশ্নটি আবার ঘুরেও আসতে পারে, যে 1857 সালের বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তি সংগ্রাম বলা যেতে পারে কিনা, তার সপক্ষে যুক্তি দাও। এই দুটি পয়েন্ট থেকে কিন্তু আমরা প্রশ্ন পেয়ে যেতে পারি। এছাড়াও এখানে যে রয়েছে সিপাহী বিদ্রোহের চরিত্রের ঐতিহাসিক সমালোচনা সম্পর্কে আলোচনা করো, প্রশ্নটি আমরা ডাইরেক্ট এভাবেও পেতে পারি। তাহলে আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।